আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ন্ত্রণে রাখতে শেষ সময়ে এসে চুক্তি করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে গোপন রাখায় এটি অনেকটাই আলোচনার বাইরে থেকে যায়। তবে চুক্তিটি ফাঁসতেই শুরু হয় বিতর্ক। এই চুক্তি নিয়ে সরকার বাংলাদেশের বাণিজ্য সুবিধা ও দেশের যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক সুবিধা নিয়ে প্রচার চালালেও অর্থনীতিবিদরা বলছেন, সরকারের উপদেষ্টা পর্যায়ে বিভিন্ন দেশ থেকে আনা বিদেশি চর বা এজেন্টরা একপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে মার্কিন সরকারের হাতে তুলে দিয়েছে। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। চুক্তিতে রয়েছে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তি বা সমঝোতা করবে না যা যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করে। যুক্তরাষ্ট্রের পণ্য সুবিধা দেওয়ার জন্য দেশের প্রচলিত দেওয়ানি, ফৌজদারি, এমনকি সীমান্ত আইন সংশোধন করতে হবে। এছাড়াও চুক্তিতে গোপন অনেক শর্ত রয়েছে যা প্রকাশ করেনি মার্কিন সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিক দিক থেকে দীর্ঘমেয়াদে এই চুক্তিটা ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ফেলবে। বোয়িং বিমান আমাদের দরকার নেই, তারপরে আমদানি করতে হবে। তার মানে আমরা বিপুল পরিমাণ আর্থিক বোঝা মধ্যে পড়ব। বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে বাণিজ্যিক কিংবা রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক করতে পারবে না যেখানে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে। এসব শর্তের কারণে চুক্তিটিকে মূলত যুক্তরাষ্ট্রের আরোপিত শর্ত মেনে নেওয়া বলে মত এই অর্থনীতিবিদের। এটি কোনোভাবেই একটি চুক্তি হতে পারে না, এটি পূর্ণভাবে একটি চাপিয়ে দেওয়া একটি চুক্তির কাঠামো এখানে রয়েছে, যেটার ভিতরে কৃষি, বিনিয়োগ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ইলেকট্রনিক সার্ভিস, মাইনিং, ইনভেস্টমেন্টস, এগুলো নিয়ে যেমন ধারা রয়েছে, সেই ধারাগুলো এত বেশি বৈষম্যপূর্ণ। এটা শুধুমাত্র উভয় দেশের ভিতরে সম্পর্কিত না, এটি তৃতীয় দেশকেও বাংলাদেশের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করার পথে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। চুক্তি অনুযায়ী তৃতীয় দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সহ সামরিক চুক্তি কেমন হবে তা সরাসরি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, নবনির্বাচিত সরকারের উচিত হবে এটি আবারও মূল্যায়ন করা এবং এমন চুক্তির সাথে জড়িত ব্যক্তিদের তদন্তের আওতায় আনা। বাংলাদেশের নির্বাচিত সরকার হিসেবে এরকম একটি চুক্তি কোনোভাবে বাংলাদেশের এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে এটি বাংলাদেশের সার্বভৌম যে অর্থনৈতিক স্বাধীনতা, এটি পূর্ণ বিরোধী এবং এই চুক্তিটি দ্রুত রদ করা দরকার এবং এই চুক্তির ব্যাপারে কোনো ধরনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, এমন চুক্তির পরে এভাবেই দেশের স্বার্থ বিলিয়ে সত্য লুকানোর চেষ্টা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। এমন পরিস্থিতিতে দেশের স্বার্থবিরোধী শর্তগুলোকে বর্তমান সরকার পুনর্মূল্যায়ন না করলে বাণিজ্যিকভাবে ঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। ওআইসি সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার রাতে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এক জরুরি বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেন তিনি। এ সময় পাকিস্তান আফগানিস্তান যুদ্ধকে দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ। এদিকে এই সফরকে সফল ও আশাব্যঞ্জক বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত
নূর মোহাম্মদ ওরফে নুরাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় ময়মনসিংহের গৌরীপুর থেকে অপর আসামি হজরত আলীকেও গ্রেফতার করেছে নরসিংদী পুলিশ। এ নিয়ে কিশোরী হত্যা মামলার ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। এদিকে মামলায় গ্রেফতার আসামি আহমদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপি সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদরের মহিষাসুরা ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, কিশোরী আমেনাকে ধর্ষণ এবং হত্যার যে প্রধান আসামি অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরা, তাকে গ্রেফতারের পর এখন কোথায় রাখা হয়েছে এবং কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? যেটা নিয়ে আপনি যেমনটি বলছেন, যেহেতু গতকালকে রাত্রে 9:30টার দিকে পৃথক দুটি স্থান থেকে একটি গাজীপুর মাওয়া এই আপনার প্রধান আসামি নুরা এবং ময়মনসিংহ গৌরীপুরে এই হযরত আলীকে গ্রেপ্তার করে নরসিংদী সদর সার্কেল এডিশনাল এসপি আনোয়ার হোসেন শামীম। তাকে গতকালকে রাত্রি গাজীপুর এবং ময়মনসিংহ থেকে নিয়ে আসা হয়। বর্তমানে রাত্রি তাকে রাখা হয়েছে মাধবদী থানায়। ওই যেহেতু ওই থানায় মামলা, ওই থানায় রাখা হয়েছে। তো আজকে সকাল সকাল বা দুপুরের দিকে যেমনটি বলেছেন যে পুলিশ সুপার, আজকে দুপুরে নাগাদ তাকে আদালতে তোলা হবে। আপনি মনে জানেন যে গতকালকে যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আদালতে গতকালকে তোলা হয়। আদালত পুলিশ 10 দিন রিমান্ড চায় আদালতের কাছে। আদালত তাদের শুনানি শুনে পরবর্তী 1লাই মার্চ তাদের শুনানি রিমান্ডের শুনানি হবে বলে তারিখ নির্ধারণ করে। তবে সার্বিক অবস্থান নরসিংদী এই নিয়ে এই হত্যার ঘটনা এবং ধর্ষণের ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। এখনো পুলিশ তৎপর আছে। 9 জন আসামির মধ্যে টোটাল 7 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 4 জন দর্শক, আর বাকি জন তারা হলো বিচারের সালিসে ছিলেন। আর আপনি এটাও জানেন যে আমাদের পুলিশ সুপার আন্তরিকভাবে চেষ্টা করছেন। বাকি আসামি আজকে কালকে তারা ধরতে পারবে বলে আমাকে পুলিশ সুপার জানিয়েছেন। এই ছিল আজকে সর্বশেষ নরসিংদী থেকে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বীরসরাইয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। উপজেলার খান সিটি সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 7 চট্টগ্রামের একটি অভিযানিক দল। আনোয়ার উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। মামলার এজাহার অনুযায়ী গত 11 ফেব্রুয়ারি 6 বছরের শিশুটি আনোয়ারের ছেলের সাথে খেলতে গেলে তাদের ঘরে আটকে তাকে ধর্ষণ করে সে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃত মোহাম্মদ আনোয়ারকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এক এসআই নিজের ব্যবহৃত পিস্তলের আঘাতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানিয়েছেন, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে নিজ বাসায় ফেরেন তিনি। এ সময় তার ব্যবহৃত পিস্তলটি বিছানার উপর রাখেন। সে সময় তার ছেলে পিস্তল নিয়ে খেলার সময় মিসফায়ার হয়ে যায়। এতে এসআই এর বাম পায়ে গুলি লাগে। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন জেলার অর্ধলক্ষাধিক জেলে। 1 মার্চ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এ সময় নদীতে জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নৌসীমানায় ইলিশের পোনা ঝাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন জেলার প্রায় অর্ধলক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার সময় জেলার প্রায় 40,000 নিবন্ধিত জেলেকে প্রতি মাসে 40 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। তবে জেলেরা বলছেন সংসারের খরচের তুলনায় এই সহায়তা তেমন কোনো উপকারে আসবে না তাদের। আমরা তো অভিযানের এক খেও জালও পাইতাম না, আলহামদুলিল্লাহ বামও না। এখন বিষয়টা হলো যে আমরা তো মনে করি যে কাজ কাম নাই, অভিযানে বন্ধ হয়ে গেলে কি আমগো কাজ কাম নাই, আমরা তো কিস্তি মিস্তি লইয়া অনেক কষ্ট করতে হয় প্রতি বছর। ঈদ আর অভিযান এই দুটোটা এক মুখামুখি হচ্ছে। অভিযান দিলে আমগরে মাসে মাসে 40 কেজি চাল দেয়। 40 কেজি চাল দিলে আমগো কি হয়, আমগো কিস্তি আছে, আমগো সংসার আছে, লাভানের ইসে চান্দে কাপড় চোপড় দেওয়ান লাগে। এখন আমরা কি করব? নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। অবরোধে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। জেলেদের যে ঋণের কিস্তির বিষয় আছে, এটা মানে যে জেলে কিস্তি দেয় তার সাথে সাথে তার পরিবার যাতে এই কিস্তিটা না দেয়, এটা আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। আশা করি এটা বাস্তবায়ন হবে। অভিযান পরিচালনায় মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ কোস্টগার্ড, নৌপুলিশ এবং আমাদের মৎস্য বিভাগ সব মিলে আগামী 2 মাস আমরা যেটাকে বলে থাকি একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকবে। নিষেধাজ্ঞা শেষে আগামী 1 মে থেকে পুনরায় নদীতে মাছ শিকারে জাল ফেলতে পারবেন জেলেরা। আব্দুল হামিদ, RTV। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, 2 মাসের জন্য যে সব ধরনের মাছ ধরা বন্ধ করা হয়েছে, এই সময়ের মধ্যে আসলে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যাপারে কি বলা হয়েছে? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে মার্চ এপ্রিল এই 2 মাস, অর্থাৎ আগামীকাল মার্চ মাসের 1 তারিখ, এই মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুর সহ 6টি মৎস্য অবতরণ কেন্দ্রে নদীতে মাছ জাল ফেলা নিষেধ, অর্থাৎ মাছ ধরা, সব ধরনের মাছ ধরা নিষেধ। সেই লক্ষ্যে, অর্থাৎ ইলিশের পোনার জাটকা সংরক্ষণের লক্ষ্যে আজ মধ্যরাত থেকে, অর্থাৎ আজ রাত 12টার পর থেকেই চাঁদপুরের মতলব উত্তরের 60 কিলোমিটার থেকে 60 কিলোমিটার এবং হাইমচরের চর ভৈরবী পর্যন্ত এই 70 কিলোমিটার জুড়ে নদীতে অভয়াশ্রম, অর্থাৎ এই নদীতে নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু হবে। রাত 12টার পরে নদীতে অভিযান শুরু হবে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে এতদিন বেশ জমজমাট ছিল। আজকে অভিযান শুরু হবে বলেই তারা কিন্তু মাছ ব্যবসায়ীরা অনেকেই গুটিয়ে ফেলেছে তাদের ব্যবসা, অর্থাৎ এটা রাত 12টা পর্যন্ত চলবে, তারপরে এই অবতরণ কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এদিকে এই 2 মাসের জন্য খাদ্য সহায়তা হিসেবে চাঁদপুরের 39,400 জেলেকে, নিবন্ধিত 400 জেলেকে মোট 40 কেজি করে 160 কেজি, প্রতি জেলে 160 কেজি করে খাদ্য সহায়তার চাল পাবে, বিজেপির চাল পাবে। ইতিমধ্যে তাদেরকে প্রথম কিস্তি 2 মাসের কিস্তি, অর্থাৎ 80 কেজি করে চাল দেওয়া শুরু করে দিয়েছে মৎস্য বিভাগ, বিভিন্ন জেলেদেরকে শুরু করে দিয়েছে। জেলা প্রশাসক বলেছে এই 2 মাসের নিষেধাজ্ঞার সময় যদি কেউ নদীতে নামে তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। অর্থাৎ এই আইনটি ছিল 1 বছর থেকে 2 বছরের, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, এবং অর্থাৎ আরো রয়েছে 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত। তো এই ছিল আমাদের চাঁদপুর থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। 5 বছরও শেষ হয়নি পিরোজপুরের মঠবাড়িয়ার 22কুড়া তেঁতুলতলা সড়কে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সেতুর কাজ। ফলে বিকল্প পথে 8 থেকে 10 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে 8টি গ্রামের কয়েক হাজার মানুষের। এতে যেমন পোহাতে হচ্ছে ভোগান্তি, তেমনই হচ্ছে বাড়তি খরচ। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। পিরোজপুরের মঠবাড়িয়ার 37 মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণের দায়িত্ব পায় TN&ASI লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 2020 সালের ডিসেম্বরে কাজ শুরু হয়ে শেষ হবার কথা 2021 সালের ডিসেম্বরে।
5 বছরেও সেতুটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে শত শত যানবাহন ও 8টি গ্রামের কয়েক হাজার মানুষকে। পারাপারের বিকল্প সাঁকোটিও অনেক ঝুঁকিপূর্ণ। ওপার স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, বাচ্চা কাছে যাইতে পারে না। ওই পোলের দুইটা বিম দিয়েছে, একটা মনে করেন পাড়া দিলে হ্যাঁ মনে করেন ডাবিয়ে যায়। 5-6টা গ্রাম এর মানুষ আমরা এই ব্রিজ থেকে চলতে পারতেছি না। ময় মুরব্বীরা হেরা বাজার ঘাটে উঠতে পারতেছে না। আমরা বুড়ো মানুষ সাঁকো পারাইতে পারি না, আমাকে বাজারে যাইতে পারি না। ব্রিজটা না হওয়ার কারণে এলাকার মানুষ খুবই ভোগান্তিতে আছে। কাজটি শেষ করতে রিটেন্ডারের প্রক্রিয়া চলছে বলে জানান এ প্রকৌশলী। প্রকল্প পরিচালক মহোদয় আমাদেরকে চিঠি দিয়ে ব্যক্ত করেছেন, উনি ওই কাজটা যৌথ মেজারমেন্ট করে পাঠানোর পরে উনি রিটেন্ডার করবেন। আমরা যৌথ মেজারমেন্ট করেছি, এখন রিটেন্ডারের আশায় আছি। রিটেন্ডার হলে আশা করি দ্রুত কাজটা সম্পন্ন হবে। সেতুটির কাজ অতি দ্রুত শেষ করে চলাচলকারীদের দুর্ভোগ লাঘবের দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে আজ অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করা হয়েছে। বিএনপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সকাল 10টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন। এর আগে গত 25 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার উজানপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায়, বিরাট উজানপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।